আজ আপনাদের শোনাব সত্যজিৎ রায়ের গল্প কৈলাস চৌধুরীর পাথর এর প্রথম পর্ব। কার্ডটা কীরকম হয়েছে দেখতো। ফেলুদা ওর মালিব্যাগের ভিতর থেকে সরাত করে একটা ভিজিটিং কার্ড বার করে আমায় দেখতে দিল। দেখি তাতে ছাপার অক্ষরে লেখা রয়েছে প্রদোষ সি মিত্রা, প্রাইভেট ইনভেস্টিগেটর। বুঝতে পারলাম ফেলুদা এবার তার গোয়েন্দাগিরির ব্যাপারটা বেশ ফলাও করে জাহির করছে। আর তা করবে নাই বা কেন? বাদশাহী আংটির শয়তানকে ফেলুদা যেভাবে শায়েস্তা করেছিল সে কথা ও ইচ্ছে করলে সকলকে বুক ফুলিয়ে বলে বেড়াতে পারত। তার বদলে ও শুধু একটি ভিজিটিং কার্ড ছাপিয়েছে, এই তো। ফেলুদার নাম আপনা থেকেই বেশ রটে গিয়েছিল। আমি জানি ও এর মধ্যে ২-৩টে রহস্যের ব্যাপারে গোয়েন্দাগিরির অফার পেয়েছে, কিন্তু কোনোটাই ওর মনের মতো হয়নি বলে না করে দিয়েছে। কার্ডটা ব্যাগের মধ্যে পুরে রেখে পা দুটো টেবিলের ওপর তুলে লম্বা করে ছড়িয়ে দিয়ে ফেলুদা বলল, বড়দিনের ছুটিতে কিছুটা মাথা খাটানোর প্রয়োজন হবে বলে মনে হচ্ছে। আমি বললাম, নতুন কোনো রহস্য বুঝি? ফেলুদার কথাটা শুনে ভীষণ এক্সাইটেড লাগছিল, কিন্তু বাইরে সেটা একদম দেখালাম না। ফেলুদা তার প্যান্টের পাশের পকেট থেকে একটা ছোট্ট কৌটো বার করে তার থেকে খানিকটা মাদ্রাজি সুপুরি নিয়ে মুখে পুড়ে দিয়ে বলল, তোর খুব উত্তেজিত লাগছে বলে মনে হচ্ছে। সে কি, ফেলুদা বুঝল কি করে? ফেলুদা নিজেই আমার প্রশ্নের জবাব দিয়ে দিল। কি করে বুঝলাম ভাবছিস? মানুষ তার মনের ভাব যতই গোপন করার চেষ্টা করুক না কেন, তার বাইরে ছোটখাটো হাবভাব থেকেই সেটা ধরা পড়ে যায়। কথাটা যখন তোকে বললাম ঠিক সেই সময়টা তোর একটা হাই আসছিল, কিন্তু কথাটা শুনে মুখটা খানিকটা খুলেই বন্ধ হয়ে গেল। তুই যদি আমার কথায় উত্তেজিত না হতিস তাহলে কিন্তু যথারীতি হাইটা তুলতিস, মাঝপথে থেমে যেতিস না। ফেলুদার এই ব্যাপারগুলো সত্যিই আমাকে অবাক করে দিত। ও বলতো, পর্যবেক্ষণ ক্ষমতা না থাকলে ডিটেকটিভ হওয়ার কোনো মানে হয় না। এ ব্যাপারে যা খাঁটি কথা বলার সবই শার্লক হোমস বলে গেছেন, আমাদের কাজ শুধু তাকে ফলো করা। আমি বললাম, কি কাজে তোমাকে মাথা ঘামাতে হবে বললে না? ফেলুদা বলল, কৈলাস চৌধুরীর নাম শুনেছিস? শ্যামপুকুরের কৈলাস চৌধুরী? আমি বললাম, না শুনিনি। কত বিখ্যাত লোক আছে কলকাতা শহরে, তার কজনের নামই বা আমি শুনেছি, আর আমার তো সবে মাত্র ১৫ বছর বয়স। ফেলুদা একটা সিগারেট ধরিয়ে বলল, এরা রাজশাহীতে বড় জমিদার ছিল, কলকাতায় বাড়ি ছিল, পাকিস্তান হবার পর এখানে চলে আসে। কৈলাসবাবুর পেশা হচ্ছে ওকালতি, তাছাড়া শিকারী হিসেবে নাম ডাকাছে। ২খানা শিকারের বই লিখেছেন। এই কিছুদিন আগে জলদাপাড়া রিজার্ভ ফরেস্টে একটা হাতি পাগল হয়ে গিয়ে উৎপাত আরম্ভ করেছিল, উনি গিয়ে সেটাকে মেরে এলেন, কাগজে নামটাম বেরিয়েছিল। কিন্তু তোমার মাথা খাটাতে হচ্ছে কেন? ভদ্রলোকের জীবনে কোনো রহস্য আছে নাকি? ফেলুদা জবাব না দিয়ে তার কোটের বুক পকেট থেকে একটা চিঠি বার করে আমাকে দিল। পড়ে দেখ। আমি চিঠির ভাঁজ খুলে পড়ে দেখলাম, তাতে এই লেখা ছিল, শ্রী প্রদোষচন্দ্র মিত্র, সমীপেশু, সবিনয় নিবেদন, অমৃতবাজার পত্রিকায় আপনার বিজ্ঞাপন দেখিয়া আপনাকে এই পত্র যেবা স্থির করিলাম। আপনি উপরোক্ত ঠিকানায় এসে আমার সহিত সাক্ষাৎ করিলে বাধিত হইব, কারণ সাক্ষাতে বলিব। আমি এক্সপ্রেস ডেলিভারি যোগে এই পত্র পাঠাইতেছি, সুতরাং আগামীকাল্য ইহা আপনার হস্তগত হইবে। আমি পরশু অর্থাৎ শনিবার সকাল 10টায় আপনার আগমন প্রত্যাশা করিব। ইতি ভবদীয় শ্রী কৈলাসচন্দ্র চৌধুরী। চিঠিটা পড়ামাত্র আমি বললাম, শনিবার সকাল 10টা মানে তো আজই, 1 ঘন্টার মধ্যেই। ফেলুটা বলল, তোর দেখছি বেশ ইমপ্রুভমেন্ট হয়েছে, তারিখগুলো বেশ খেয়াল রাখছিস। আমার মনে এর মধ্যেই একটা সন্দেহ জেগে উঠেছে। বললাম, তোমাকেই যখন ডেকেছে তখন আর সঙ্গে অন্য কেউ? ফেলুদা চিঠিটা আমার হাত থেকে নিয়ে সযত্নে ভাঁজ করে পকেটে রেখে বলল, তোর বয়সটা কম বলেই হয়তো তোকে সঙ্গে নেওয়া চলতে পারে, কারণ তোকে হয়তো মানুষ বলেই ধরবেন না ভদ্রলোক, কাজেই তোর সামনে কথাবার্তা বলতে আপত্তি করবেন না। যদি করেন তাহলে তুই না হয় পাশের ঘরে টরে কোথাও অপেক্ষা করিস, সেই ফাঁকে আমরা কথা সেরে নেব। আমার বুকের মধ্যে টিপটিপ শুরু হয়ে গিয়েছে। ছুটিটা কি করব ভাবছিলাম, এখন মনে হচ্ছে হয়তো দারুণ ইন্টারেস্টিংভাবেই কেটে যাবে। 10টা বাজতে 5 মিনিটে আমরা ট্রামে করে কর্নওয়ালিস স্ট্রিট আর শ্যামপুকুর স্ট্রিটের মোড়ে পৌঁছলাম। পথে একবার ট্রাম থেকে নেমে ফেলুদা দাশগুপ্তা অ্যান্ড কোম্পানি থেকে কৈলাস চৌধুরীর লেখা একটা শিকারের বই কিনেছিল, সেটার নাম শিকারের নেশা। বাকি পথটা বইটা উল্টে পাল্টে দেখল। ট্রাম থেকে নামার সময় সেটা কাঁধে ঝোলানো থলির মধ্যে রেখে বলল, এমন সাহসী লোকের কেন ডিটেকটিভের দরকার পড়েছে কে জানে। 51 নম্বর শ্যামপুকুর স্ট্রিট, একটা মস্ত পুরনো আমলের ফটকওয়ালা বাড়ি, যাকে বলে অট্টালিকা।
সামনের দিকে বাগান, ফোয়ারা, পাথরের মূর্তি ইত্যাদি পেরিয়ে বাড়ির দরজায় কলিং বেল টেপার আধ মিনিটের মধ্যেই ভেতর থেকে পায়ের আওয়াজ পেলাম। দরজা খুলতে দেখি একজন ভদ্রলোক, যাকে দেখে কেন জানি মনে হলো তিনি কখনোই কৈলাসবাবু নন, কারণ বাঘ মারা মানুষের এমন গোবেচারা চেহারা হতেই পারে না। মাঝারি সাইজের মোটাসোটা ফর্সা ভদ্রলোক, বয়স ৩০-এর বেশি বলে মনে হয় না। চোখের চাহনিতে কেমন জানি একটা সরল ছেলে মানুষই ভাব। লক্ষ্য করলাম ভদ্রলোকের হাতে একটা ম্যাগনিফাইং গ্লাস রয়েছে। কাকে চান আপনারা? গলার আওয়াজ দেখলাম মানানসই রকমের মিহি ও নরম। ফেলুদা একটা কার্ড বার করে ভদ্রলোককে দিয়ে বলল, কৈলাসবাবুর সঙ্গে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, উনি চিঠি দিয়েছিলেন। ভদ্রলোক কার্ডটায় চোখ বুলিয়ে বললেন, আসুন ভেতরে। দরজা দিয়ে ঢুকে একটা সিঁড়ি পেরিয়ে ভদ্রলোক একটা আপিস ঘরে নিয়ে গিয়ে আমাদের অপেক্ষা করতে বললেন। আপনারা একটু বসুন, আমি মামাবাবুকে খবর দিচ্ছি। বহুদিনের পুরনো একটা কালো টেবিলের সামনে দুটো পুরনো হাতলওয়ালা চেয়ারে আমরা বসলাম। ঘরের চারিদিকে আলমারি বোঝাই পুরনো বই। সামনে টেবিলের উপর নজর যেতে একটা মজার জিনিস দেখলাম। 3খানা মোটা স্ট্যাম্প অ্যালবাম একটার উপর আরেকটা স্তূপ করে রাখা রয়েছে, আর আরেকটা অ্যালবাম খোলা অবস্থায় পড়ে আছে, যাতে সারি সারি স্ট্যাম্প যত্ন করে আটকানো রয়েছে। কয়েকটা সেলোফেনের মধ্যে কিছু আলগা স্ট্যাম্পও রয়েছে, আর তাছাড়া রয়েছে স্ট্যাম্প কালেক্টরদের অত্যন্ত দরকারি ও আমার খুব চেনা কয়েকটা জিনিস, যেমন হিঞ্জ, চিমটে, স্ট্যাম্পের ক্যাটালগ ইত্যাদি। এখন বুঝতে পারলাম ভদ্রলোকের হাতের ম্যাগনিফাইং গ্লাসটাও এই কাজেই ব্যবহার হয়, আর তিনি এইসব স্ট্যাম্পের কালেক্টর। ফেলুদা ওইসবের দিকেই দেখছিল, কিন্তু ওই নিয়ে আমাদের মধ্যে কিছু কথা হবার আগেই ভদ্রলোক ফিরে এসে বললেন, আপনারা বৈঠকখানায় এসে বসুন, মামা এক্ষুনি আসছেন। মাথার উপর বিরাট ঝাড় লণ্ঠনওয়ালা বৈঠকখানায় গিয়ে আমরা দুজনেই সাদা খোলস দিয়ে ঢাকা একটা প্রকাণ্ড সোফার উপর বসলাম। ঘরের চারিদিকে পুরনো বড়লোকি ছাপ। একবার বাবার সঙ্গে বেলেঘাটার মল্লিকদের বাড়িতে ঠিক এই রকম সব আসবাব, পেন্টিং, মূর্তি আর ফুলদানির ছড়াছড়ি দেখেছিলাম। এছাড়া রয়েছে মেঝের উপর একটা রয়্যাল বেঙ্গল টাইগারের ছাল, আর দেয়ালে 4টে হরিণ, 2টো চিতাবাঘা আর একটা মহিষের মাথা। প্রায় 10 মিনিট বসে থাকার পর একজন মাঝারি বয়স কিন্তু বেশ জোয়ান গোছের ভদ্রলোক ঘরে ঢুকলেন। তার রং ফর্সা, নাকের তলায় সরু গোপ, আর গায়ে সিল্কের পাঞ্জাবি পায়জামা আর ড্রেসিং গাউন। আমরা দুজনেই উঠে দাঁড়িয়ে নমস্কার করলাম। ভদ্রলোক আমাকে দেখে যেন ভুরুটা একটু কপালে তুললেন। ফেলুদা বলল, এটি আমার খুড়তুতো ভাই। ভদ্রলোক আমাদের পাশের সোফাতে বসে বললেন, আপনারা কি দুজনে একসঙ্গে ডিটেকটিভগিরি করেন? ফেলুদা হেসে বলল, আজ্ঞে না, তবে ঘটনাচক্রে আমার সবকটা কেসের সঙ্গেই তপেশ জড়িত ছিল, ও কোনো অসুবিধে করেনি কখনো। বেশ, অবনীশ, তুমি যেতে পারো, এদের জন্য একটি জলযোগের ব্যবস্থা দেখো। স্ট্যাম্প জমানো ভদ্রলোকটি দরজায় এসে দাঁড়িয়েছিলেন। তিনি তার মামার আদেশ শুনে চলে গেলেন। কৈলাস চৌধুরী ফেলুদার দিকে চেয়ে বললেন, কিছু মনে করবেন না, আমার চিঠিটা কি আপনি সঙ্গে এনেছেন? ফেলুদা একটু হেসে বলল, আমি যে প্রদোষ মিত্তির, সেটা প্রমাণ চাইছেন তো? এই যে আপনার চিঠি। ফেলুদা পকেট থেকে কৈলাসবাবুর চিঠিটা বার করে ভদ্রলোকের হাতে দিল। উনি সেটাই একবার চোখ বুলিয়ে থ্যাংক ইউ বলে ফেলুদাকে ফেরত দিয়ে দিলেন। এসব প্রিকশন নিতেই হয়, বুঝতেই পারছেন। যাই হোক, শিকারী বলে আমার একটা নামডাক আছে জানেন বোধহয়। ফেলুদা বলল, আজ্ঞে হ্যাঁ। ঘরের দেয়ালে জানোয়ারের মাথাগুলির দিকে আঙুল দেখিয়ে ভদ্রলোক বললেন, এগুলো সব আমারই শিকার। 17 বছর বয়সে বন্দুক চালাতে শিখি, তার আগে অবশ্যই এয়ার গান দিয়ে পাখিটাকি মেরেছি। সম্মুখ সমরে জানোয়ার কোনোদিন আমার সঙ্গে পেরে উঠবে বলে মনে হয় না, কিন্তু যে শত্রু অদৃশ্য ও অজ্ঞাত, সে আমাকে বড় ভাবিয়ে তোলে। ভদ্রলোক একটু থামলেন। আমার বুকের ভিতরটায় আবার ঢিপঢিপ শুরু হয়েছে। জানি এক্ষুনি ভদ্রলোক রহস্যের কথাটা বলবেন, কিন্তু এত কায়দা করে আস্তে আস্তে আসল কথাটাই যাচ্ছেন যে তাতে যেন সাসপেন্স আরও বেড়ে যায়। কৈলাসবাবু আবার শুরু করলেন, আপনার বয়স যে এত কম তা জানা ছিল না। কত হবে বলুন তো? ফেলুদা বলল, 28। কাজেই যে কাজের ভার আপনাকে দিতে যাচ্ছি সেটা আপনার পক্ষে কতদূর সম্ভব তা জানি না। পুলিশকে আমি এ ব্যাপারে জড়াতে চাই না, কারণ এর আগে আরেকটা ব্যাপারে তাদের সাহায্য নিয়ে ঠকেছি। ওরা অনেক সময় কাজের চেয়ে অকাজটা বেশি করে। আর এটাও ঠিক যে আমি তরুণদের অশ্রদ্ধা করি না মোটেই। কাঁচা বয়সের সঙ্গে পাকা বুদ্ধির সমাবেশটা খুব জোরালো হয় বলেই আমার বিশ্বাস। এবারে কৈলাসবাবুর থামার সুযোগ নিয়ে ফেলুদা গলা খাকড়িয়ে বলল,
ঘটনাটা কি সেটা যদি বলেন। কৈলাসবাবু কথার কোনো উত্তর না দিয়ে পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বার করে ফেলুদাকে দিয়ে বললেন, দেখুন তো, এটা পড়ে কি বোঝেন। ফেলুদা কাগজটা খুলে ধরতে আমি পাশ থেকে ঝুঁকে পড়ে সেটাই চোখ বুলিয়ে নিলাম। তাতে ইংরাজিতে যা লেখা হয়েছে তার মানে হয় এই: পাপের বোঝা বাড়িও না, যে জিনিসে তোমার অধিকার নেই সে জিনিস তুমি আগামী সোমবার বিকেল 4টের মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দক্ষিণ গেটের বিষাদ ভিতর দিকে রাস্তার বাঁ ধারে লিলিফুলের প্রথম সারির প্রথম গাছটার নিচে রেখে আসবে। আদেশ অমান্য করার বা পুলিশ গোয়েন্দার সাহায্য নেওয়ার ফল ভালো হবে না। তোমার অনেক শিকারীর মতোই তুমিও শিকারে পরিণত হবে এ কথা জেনে রেখো। কি মনে হয়? গম্ভীর গলায় কৈলাসবাবু প্রশ্ন করলেন। ফেলুদা কিছুক্ষণ মনোযোগ দিয়ে চিঠিটা দেখে বলল, হাতের লেখা ভাড়ানো হয়েছে, কারণ একই অক্ষর 2-3 জায়গায় 2-3 রকমভাবে লেখা হয়েছে, আর নতুন প্যাডের প্রথম কাগজে লেখা। সেটা কি করে বুঝলেন? প্যাডের কাগজে লেখা হলে তার পরের কাগজে সে লেখার কিছুটা ছাপ থেকে যায়। এ কাগজ একেবারে মসৃণ। ভেরি গুড। আর কিছু? আর কিছু এ থেকে বলা অসম্ভব। এ চিঠি ডাকে এসেছিল? হ্যাঁ, পোস্টমার্ক পার্ক স্ট্রিট। 3 দিন আগে এই চিঠি পেয়েছি, আজ শনিবার 20-এ। ফেলুদা চিঠিটা ফেরত দিয়ে বলল, এবার আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই, কারণ আপনার শিকারের কাহিনী ছাড়া আপনার সম্বন্ধে কিছুই জানা নেই আমার। বেশ তো, করুন না, মিষ্টি মুখে পুরে খেতে খেতে করুন। চাকর রূপোর প্লেটে রসগোল্লা আর অমৃতি রেখে গেছে। ফেলুদাকে খাবার কথা বলতে হয় না। সে টপ করে একটা আস্ত রসগোল্লা মুখে পুড়ে দিয়ে বলল, চিঠিতে যে জিনিসটার কথা লেখা হয়েছে সেটা কি জানতে পারি? কৈলাসবাবু বললেন, ব্যাপারটা কি জানেন? যাতে আমার অধিকার নেই এমন কোনো জিনিস আমার কাছে আছে বলে আমার জানা নেই। এ বাড়িতে যা কিছু আছে তা সবই হয় আমার নিজের কেনা, না হয় পৈতৃক সম্পত্তি, আর তার মধ্যে এমন কোনো জিনিস নেই যেটা আদায় করার জন্য কেউ আমাকে এমন চিঠি দিতে পারে। তবে একটিমাত্র জিনিস আছে যেটা বলতে পারেন মূল্যবান ও লোভনীয়। সেটা কি? একটা পাথর। পাথর? প্রেশাস স্টোন। আপনার কেনা? না, কেনা নয়। পৈতৃক সম্পত্তি? তাও না। পাথরটা পাই আমি মধ্যপ্রদেশে চাঁদার কাছে একটা জঙ্গলে। একটা বাঘকে ধাওয়া করে আমরা 3-4 জন একটা জঙ্গলে ঢুকেছিলাম। শেষ পর্যন্ত সেটাকে মারা হয়। কাছেই একটা বহু পুরনো ভাঙা পরিত্যক্ত মন্দিরে একটা দেবমূর্তির কপালে পাথরটা লাগানো ছিল। ওটার অস্তিত্ব বোধহয় আমাদের আগে কেউই জানত না। ওটা কি আপনার চোখেই প্রথম পড়ে? মন্দিরটা সকলেই দেখেছিল, তবে পাথরটা প্রথম আমিই দেখি। সঙ্গে আর কে ছিল সেবার? রাইট বলে এক মার্কিন ছোকরা, কিশোরীলাল বলে এক পাঞ্জাবি, আর আমার ভাই কেদার। আপনার ভাইও স্বীকার করেন? করত, এখন করে কিনা জানি না। বছর 4 হলো ও বিদেশে। বিদেশ মানে? সুইজারল্যান্ড, ঘড়ির ব্যবসার ধান্দায়। যখন পাথরটা পেলেন তখন ওটা নিয়ে আপনাদের মধ্যে কারাকারি হয়নি? না, তার কারণ ওটার যে কত দাম সেটা কলকাতায় এসে জহুরিকে দেখাবার পর জানতে পারি। তারপর সে খবর আর কে জেনেছে? খুব বেশি লোককে বলিনি, এমনিতে আত্মীয়স্বজন বিশেষ কেউ নেই। 2-1 উকিল বন্ধুকে বলেছি, কেদার জানত, আর বোধহয় আমার ভাগ্নে অবনীশ জানে। পাথরটা বাড়িতেই আছে? হ্যাঁ, আমার ঘরেই থাকে। এত দামি জিনিস ব্যাংকে রাখেন না যে? একবার রেখেছিলাম। যেদিন রেখেছিলাম তার পরের দিনই একটা মোটর অ্যাক্সিডেন্ট হয়। প্রায় মরতে মরতে বেঁচে যাই। তারপর থেকে ধারণা হয় ওটা কাছে রাখলে ব্যাড লাক আসবে, তাই ব্যাংক থেকে আনিয়ে নিই। ফেলুদার খাওয়া শেষ হয়ে গেছে। ওর ভ্রুকুটি দেখে বুঝলাম ও ভাবতে আরম্ভ করে দিয়েছে। জল খেয়ে রুমাল দিয়ে মুখ মুছে বলল, আপনার বাড়িতে কে কে আছেন? আমি, আমার ভাগ্নে অবনীশ, আর 3টে পুরনো চাকর। আর আমার বাবাও আছেন, তবে তিনি একেবারে অথর্ব, জরাগ্রস্ত। একটি চাকর তার পিছনেই লেগে থাকে সারাক্ষণ। অবনীশবাবু কি করেন? বিশেষ কিছুই না, ওর নেশার ডাক টিকিট সংগ্রহ করা। বলছে একটা টিকিটের দোকান করবে। ফেলুদা একটু ভেবে মনে মনে কি জানি হিসেব করে বলল, আপনি কি চাইছেন আমি এই পত্রলেখকের অনুসন্ধান করি? কৈলাসবাবু যেন একটু জোর করেই হেসে বললেন, বুঝতেই তো পারছেন, এই বয়সে এ ধরনের অশান্তি কি ভালো লাগে। আর শুধু যে চিঠি লিখছে তা নয়, কাল রাত্রে একটা টেলিফোনও করেছিল। ইংরেজিতে ওই একই কথা বলল।
গলা শুনে চিনতে পারলাম না। কি বলল জানেন? বলল, নির্দিষ্ট জায়গায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জিনিসটা রেখে না এলে একেবারে আমার বাড়িতে এসে আমাকে ঘায়ের করে দিয়ে যাবে। অথচ এই পাথর হাতছাড়া করতে আমি মোটেই রাজি নই। তাছাড়া লোকটার যে কোনো ন্যায্য দাবি নেই, অথচ হুমকি দিচ্ছে, তখন বুঝতে হবে সে বদমাইশ। সুতরাং তার শাস্তি হওয়া দরকার। সেটা কি করে সম্ভব, সেটাই আপনি একটু ভেবে দেখুন। উপায় তো একটাই, ২২ তারিখে সন্ধেবেলায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশে ঘাপটি মেরে বসে থাকা। তাকে তো আসতেই হবে। সে নিজে নাও আসতে পারে। তাতে ক্ষতি নেই, যেই এসে লিলিগাছের পাশে ঘুরঘুর করুক না কেন, সে যদি আসল লোক নাও হয়, তাকে ধরতে পারলে আসল লোকের সন্ধান পাওয়া অসম্ভব হবে না। কিন্তু আপনি বুঝতে পারছেন না, লোকটা ডেঞ্জারাস হতে পারে। সে যখন দেখবে লিলিগাছের তলায় পাথরটা নেই, তখন যে কি করতে পারে তা বলা যায় না। তার চেয়ে ২২ তারিখের আগে, অর্থাৎ আজ আর কালের মধ্যে এই লোকটিকে তা যদি জানা সম্ভব হতো, তাহলে খুবই ভালো হতো। এই চিঠি আর ওই একটা টেলিফোন কল, এই দুটো থেকে কিছু বার করা যায় না? ফেলুদা সোফা ছেড়ে উঠে পায়চারি শুরু করে দিয়েছে। ও বলল, দেখুন কৈলাসবাবু, চিঠিতে সে লিখেছে যে গোয়েন্দার সাহায্য নিলে ফল ভালো হবে না। সুতরাং আমি কিছু করি বা না করি, আপনি যে আমাকে ডেকেছেন, এতে আপনার বিপদের একটা আশঙ্কা আছে। সুতরাং আপনি বরঞ্চ ভেবে দেখুন যে আমাদের সাহায্য চান কিনা। কৈলাসবাবু ঠান্ডার মধ্যেও রুমাল দিয়ে তার কপাল মুছে বললেন, আপনি এবং আপনার সঙ্গে আপনার ভাইটি, এ দুজনকে দেখলে কেউ মনে করবে না যে আপনাদের সঙ্গে গোয়েন্দার কোনো সম্পর্ক আছে। এটা একটা অ্যাডভান্টেজ। আপনার নাম লোকে জেনে থাকলেও আপনার চেহারা জানে কি? মনে তো হয় না। সুতরাং সেদিকে আমার বিশেষ ভয় নেই। আপনি রাজি হলে কাজটা নিন, উপযুক্ত পারিশ্রমিক আমি দেব। থ্যাংক ইউ। তবে যাবার আগে একবার পাথরটা দেখে যেতে চাই। নিশ্চয়ই। কৈলাসবাবুর পাথর ওর শোবার ঘরে আলমারির ভিতর থাকে। আমরা ভদ্রলোকের পিছন পিছন একটা শান বাঁধানো সিঁড়ি দিয়ে উঠে দোতলায় পৌঁছালাম। সিঁড়িটা গিয়ে পড়েছে একটা লম্বা অন্ধকার বারান্দায়। তার দুদিকে সারি সারি প্রায় ১০-১২টা ঘর। তার অনেকগুলো আবার তালাবন্ধ। চারিদিকে একটা থমথমে ভাব, আর লোকজন নেই বলেই বোধহয় সামান্য একটু আওয়াজ হলেই তার প্রতিধ্বনি হয়। বারান্দার শেষ মাথায় ডান দিকের ঘর হল কৈলাসবাবুর শোবার ঘর। আমরা যখন বারান্দার মাঝামাঝি এসেছি, তখন দেখি পাশের একটা ঘরের দরজা অর্ধেক খোলা, আর তার ভেতর দিয়ে একজন ভীষণ বুড়ো লোক গলা বাড়িয়ে ঘোলাটে চোখে আমাদের দিকে দেখছে। আমার তো দেখেই কিরকম ভয় ভয় করতে লাগল। কৈলাসবাবু বললেন, উনি আমার বাবা, মাথা ঠিক নেই, সব সময়তে এখান দিয়ে ওখান দিয়ে উকি মারেন। কাছাকাছি যখন এসেছি, তখন বুড়োর চাহনি দেখে সত্যিই আমার রক্ত জল হয়ে গেল। আর সেই ভয়াবহ চাহনি দিয়ে উনি তাকিয়ে রয়েছেন কৈলাসবাবুর দিকে। বাবার ঘর পেরিয়ে কিছু দূর গেলে পর কৈলাসবাবু বললেন, বাবার সকলের উপরই আক্রোশ। ওর ধারণা সকলেই ওনাকে নেগলেক্ট করে। আসলে কিন্তু ওর দেখাশোনা ত্রুটি হয় না। কৈলাসবাবুর ঘরে দেখলাম প্রকাণ্ড উঁচু খাট, আর তার মাথার দিকে ঘরের কোনায় আলমারি। সেটা খুলে তার দেরাজ থেকে একটা নীল ভেলভেটের বাক্স বার করে বললেন, সাতরাম দাসের দোকান থেকে এই বাক্সটা কিনে নিয়েছিলুম এই পাথরটা রাখার জন্য। বাক্সটা খুলে নীল আর সবুজ রং মেশানো একটা লিচুর সাইজের ঝলমলে পাথর বার করে কৈলাসবাবু ফেলুদার হাতে দিয়ে বললেন, একে বলে ব্লু বেরিল, ব্রাজিল দেশে পাওয়া যায়। ভারতবর্ষে যে খুব বেশি আছে তা নয়, অন্তত এত বড় সাইজের বেশি নেই সে বিষয়ে আমি নিঃসন্দেহ। ফেলুদা পাথরটা হাতে নিয়ে এদিক ওদিক নাড়িয়ে দেখে ফেরত দিয়ে দিল। এবার কৈলাসবাবু তার পকেট থেকে একটা মানিব্যাগ বার করে তার থেকে ৫টা ১০ টাকার নোট বার করে ফেলুদার দিকে এগিয়ে দিয়ে বললেন, এইটে আগাম, কাজটা ভালোই ভালোই উতরে গাড়ে, বাকিটা দেব কেমন? থ্যাংক ইউ বলে ফেলুদা নোটগুলো পকেটে পুরে নিল। চোখের সামনে ওকে রোজগার করতে এই প্রথম দেখলাম। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে ফেলুদা বলল, আপনার ওই চিঠিখানা আমাকে দিতে হবে, আর অবনীশবাবুর সঙ্গে একটু কথা বলবো। নিচে যখন পৌঁছালাম, ঠিক সেই সময় বৈঠকখানা থেকে টেলিফোন বাজতে আরম্ভ করেছে। কৈলাসবাবু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ফোনটা ধরলেন। হ্যালো। তারপর আর কোনো কথা নেই। আমরা বৈঠকখানায় ঢুকতেই কৈলাসবাবু ফ্যাকাশে মুখ করে ধপ করে টেলিফোনটা রেখে দিয়ে বললেন, আবার সেই লোক, সেই হুমকি। কি বলল? এবার আর কোনো সন্দেহ রাখেনি। তার মানে? বলল, কোন জিনিসটা চাইছি বুঝতে পারছ বোধহয়, চাঁদার জঙ্গলের মন্দিরে যেটা ছিল সেইটে। আর কি বলল? আর কিছু না। গলা চিনলেন? না। তবে এইটুকু বলতে পারি যে গলাটা শুনতে ভালো লাগে না। আপনি বরং আরেকবার ভেবে দেখুন। ফেলুদা একটু হেসে বলল, আমার ভাবা হয়ে গিয়েছে।
কৈলাসবাবুর কাছ থেকে অবনীশবাবুর ঘরে গিয়ে দেখি তিনি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে টেবিলের ওপর রাখা কি একটা জিনিস খুব মন দিয়ে পরীক্ষা করছেন। আমরা ঢুকতেই টেবিলের ওপর হাতটা চাপা দিয়ে উঠে দাঁড়ালেন। আসুন আসুন। ফেলুদা বলল, আপনার ডাক টিকিটের খুব শখ দেখছি। অবনীশবাবুর চোখ দুটো জল জল করে উঠল। আজ্ঞে হ্যাঁ, ওই আমার একমাত্র নেশা, বলতে গেলে আমার ধ্যান জ্ঞান চিন্তা। আপনি কি কোনো দেশ নিয়ে স্পেশালাইজ করেন না সারা পৃথিবীর টিকিট জমান? আগে সারা পৃথিবীরই জমাতুন, কিন্তু কিছুদিন হল ইন্ডিয়াতে স্পেশালাইজ করছি। আমাদের এই বাড়ির দপ্তরে যে কি আশ্চর্য সব পুরনো টিকিট রয়েছে তা বলতে পারি না। অবশ্যই বেশিরভাগই ইন্ডিয়ার। গত 2 মাস ধরে হাজার হাজার পুরনো চিঠির গাদা ঘেটে টিকিট সংগ্রহ করেছি। ভালো কিছু পেয়েছেন? ভালো ভালো। ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। আপনাকে বললে বুঝবেন? আপনার এই ব্যাপারে ইন্টারেস্ট আছে? ফেলুদা একটু হেসে বলল, একটা বয়সে তো সকলেই ওদিকটায় ছোকে, তাই নয় কি? কেপ অফ গুড হোপের 1 পেনি, মরিশাসের 2 পেনি, আর ব্রিটিশ গায়ানার 1856 সনের সেই বিখ্যাত স্ট্যাম্পগুলো পাবার স্বপ্ন আমিও দেখেছি। বছর 10 আগে লাখখানেক টাকা দাম ছিল ওগুলোর, এখন আরও বেড়েছে। অবনীশবাবু উত্তেজনায় প্রায় লাফিয়ে উঠলেন। তাহলে মশাই, আপনি বুঝবেন। আপনাকে দেখাই, এই দেখুন। ভদ্রলোক তার চাপা হাতের তলা থেকে একটা ছোট্ট রঙিন কাগজ ফেলুদাকে দিলেন। দেখি খাম থেকে খোলা, রং প্রায় মিলিয়ে যাওয়া একটা টিকিট। কি দেখলেন? অবনীশবাবু প্রশ্ন করলেন। ফেলুদা বলল, 100 বছরের পুরনো ভারতবর্ষের টিকিট, ভিক্টোরিয়ার ছবি। এই টিকিট আগে দেখেছি। দেখেছেন তো? এবার এই গ্লাসের মধ্যে দিয়ে দেখুন। ফেলুদা ম্যাগনিফাইং গ্লাস চোখে লাগাল। এবার কি দেখছেন? ভদ্রলোকের গলায় চাপা উত্তেজনা। এতে তো ছাপার ভুল রয়েছে। এক্স্যাক্টলি। তার মানে? পোস্টেজ কথাটা জি এর জায়গায় সি ছাপা হয়েছে। অবনীশবাবু টিকিট ফেরত নিয়ে বললেন, তার ফলে এটার দাম কত হচ্ছে জানেন? কত? 20,000 টাকা। বলেন কি? আমি বিলেত থেকে চিঠি লিখে খোঁজ নিয়েছি। এই ভুলটার উল্লেখ স্ট্যাম্প ক্যাটালগে নেই। আমি প্রথম এটার অস্তিত্ব আবিষ্কার করলাম। ফেলুদা বলল, কংগ্র্যাচুলেশনস, কিন্তু আপনার সঙ্গে টিকিট ছাড়াও অন্য ব্যাপারে একটু আলোচনা ছিল। বলুন। আপনার মামা কৈলাসবাবু, তার যে একটা দামি পাথর আছে সেটা আপনি জানেন? অবনীশবাবুকে কয়েক সেকেন্ড ভাবতে হল। তারপর বললেন, ও হ্যাঁ হ্যাঁ, শুনেছিলাম বটে। দামি কিনা জানি না, তবে লাকি পাথর সেটা একবার বলেছিলেন বটে। কিছু মনে করবেন না, আমার মাথায় এখন ডাকটিকিট ছাড়া কিছু নেই। আপনি এই বাড়িতে কদিন আছেন? বাবা মারা যাবার পর থেকেই, প্রায় 5 বছর। মামার সঙ্গে আপনার গোলমাল নেই তো? কোন মামা? এক মামা তো বিদেশে। আমি কৈলাসবাবুর কথা বলছি। ও, ইনি অত্যন্ত ভালো লোক। তবে কি? অবনীশ ভুরু কুচকলেন। কদিন থেকে কোনো একটা কারণে ওকে যেন একটু অন্যরকম দেখছি। কবে থেকে? এই 2-3 দিন হল। কাল ওকে আমার এই স্ট্যাম্পটার কথা বললাম, উনি যেন শুনেও শুনলেন না, অথচ এমনিতে রীতিমতো ইন্টারেস্ট নেন। আর তাছাড়া ওর কতগুলো অভ্যেস কিরকম যেন বদলে যাচ্ছে। উদাহরণ দিতে পারেন? এই যেমন এমনিতে রোজ সকালে উঠে বাগানে পায়চারি করেন, গত 2 দিন করেননি। ঘুম থেকে উঠেইছেন দেরিতে, বোধহয় রাত জাগছেন বেশি। সেটার কোনো ইঙ্গিত পেয়েছেন? হ্যাঁ, আমি তো একতলায় শুই, আমার ঠিক ওপরের ঘরটাই মামার। পায়চারি করার শব্দ পেয়েছি মাঝরাত্রে, গলার স্বরও পেয়েছি, বেশ জোরে। মনে হলো ঝগড়া করছেন। কার সঙ্গে? বোধহয় দাদু ছাড়া আর কে হবেন। সিঁড়ি দিয়ে ওঠানামা করারও শব্দ পেয়েছি। একদিন তো সন্দেহ করে সিঁড়ি নিচটায় গিয়ে দাঁড়িয়েছিলাম, দেখলাম মামা ছাদ থেকে দোতলায় নামলেন, হাতে বন্দুক। তখন কটা? রাত 2টো হবে। ছাতে কি আছে? কিছুই নেই, কেবল একটা ঘর আছে, চিলেকোঠা যাকে বলে। পুরনো চিঠিপত্র কিছু ছিল ওটায়, সেসব আমি মাসখানেক হলো বের করে এনেছি। ফেলুদা উঠে পড়ল। বুঝলাম তার আর কিছু জিজ্ঞেস করার নেই। অবনীশবাবু বললেন, এসব কেন জিজ্ঞেস করলেন বলুন তো? ফেলুদা একটু হেসে বলল, আপনার মামা কোনো কারণে একটু উদ্বিগ্ন আছেন, তবে সে নিয়ে আপনি ভাববেন না। আপনি স্ট্যাম্প নিয়েই থাকুন। এদিকে ঝামেলা মিটলে একদিন এসে আপনার কালেকশন দেখবক্ষণ। কৈলাসবাবুর সঙ্গে একবার শেষ দেখা করে ফেলুদা বলল, আপনাকে 16 আনা ভরসা দিতে পারছি না, তবে এটুকু বলছি যে আপনার ভাবনাটা আমায় ভাবতে দিন।
রাত্রে ঘুমোতে চেষ্টা করুন, দরকার হলে ওষুধ খেয়ে। আর ছাতে যাবেন না দয়া করে। এ পাড়ার বাড়িগুলো যেরকম ঘেঁষাঘেঁষি, আপনার শত্রু পাশের কোনো বাড়িতে এসে আস্তানা গেড়ে থাকলে বিপদ হতে পারে। কৈলাসবাবু বললেন, ছাতে গিয়েছিলাম বটে, তবে সঙ্গে বন্দুক ছিল। একটা আওয়াজ পেয়েই গিয়েছিলাম, যদিও গিয়ে কিছুই দেখতে পাইনি। বন্দুকটা সবসময়ই কাছে রাখেন তো? তা রাখি, তবে মানুষের মনের উদ্বেগ অনেক সময় তার হাতের আঙুলে সঞ্চারিত হয়, সেটা জানেন তো? বেশি দিন এইভাবে চললে আমার টিপের কি হবে জানি না।